শোনা যাচ্ছে? দেখো তো তোমাদের ক্লিয়ার? সাউন্ড ঠিকঠাক এলো না? শোনা যাচ্ছে স্যার? তোমারটা সাউন্ড পেলাম, বাকিদের শুনতে পাচ্ছি না তো তোমাদের বাকিদের কথা। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখে নাও তো একবার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে বাকিদের সবার ক্লিয়ার। তাহলে স্টার্ট করি। সেট নাম্বার আমাদের আজকে 6 হবে। সেটে 6 এর আমরা চলে যাই ম্যাথস এবং রিজনিং পার্টটা। প্রথমে রিজনিং পার্টটা আলোচনা করি। তোমরা কিন্তু এই পার্টগুলোর ডিটেলস কিন্তু দেয়া থাকছে, প্রত্যেকটা 6টা সেট হয়ে গেল। তোমরা কিন্তু জিকে পার্টটা, সাধারণ জ্ঞান, এই পার্টগুলো করে নেবে। এটা এক্সপ্লানেশন দেয়া রয়েছে। চলে আসি ম্যাথস রিজনিং পার্টে। প্রথমে দেখে বুঝতে পারছো কিনা দেখো তো 31 এটা কোন চ্যাপ্টারের ম্যাথস? কেউ বলতে পারবে? সিলোজিজম স্যার। কারেক্ট। তাহলে এটা চেষ্টা করো। এটা আমি ডিকটেট করে দিচ্ছি। সাম অ্যানিমালস আর টাইগার্স। এটা সাম আছে, সাম সাম সাম। তো আমি তোমাদের দুইভাবেই শিখিয়েছি এটা। তোমরা ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো বা 150 দিয়েও করতে পারো। তাহলে খেয়াল করো যে কনক্লুশনে নেগেটিভ আছে, এটা তো স্যার ডেফিনেটলি হবে না, কারণ আমার পজিটিভ সেন্টেন্স আছে দুটোই। তাহলে সেকেন্ড কনক্লুশন আমার হবে না। এবার আমি যদি কনক্লুশনে কিছু প্রাণী বেড়াল, মানে সাম অ্যানিমালস বেড়াল, তার মানে এইখানে আছে অ্যানিমালস, এখানে আছে বেড়াল, তাহলে এই দুটোর মধ্যে আমার কমন এটা, এটাও 50, এটাও 50, সেই রেসপেক্টে আমার লিঙ্ক হবে না, তার মানে এটা ভুল হলো। এবার যারা এভাবে করনি তাদের জন্য আমি একবার ভেন ডায়াগ্রামটা ড্র করে দিই, তাহলে সবাই বুঝতে পারবে খুব সহজে। দেখো, সাম অ্যানিমালস আর টাইগার, তাহলে আমরা অ্যানিমাল করলাম, টাইগার করলাম, সাম অ্যানিমালস টাইগার। সাম টাইগার্স আর ক্যাট, ক্যাট করে দিলাম, হয়ে গেল। প্রশ্নে জানতে চেয়েছে যে কিছু প্রাণী মানে অ্যানিমাল বেড়াল, বলছে এইখানে আছে অ্যানিমাল, এইখানে আছে ক্যাট, তাহলে এটার সাথে এটা রিলেশন নেই, কারণ বলা নেই, তাই এটার সাথে এই রিলেশন বলা নেই, তাই আমি বলতে পারি না। হতেও পারে, নাও হতে পারে, প্রবাবিলিটি কেসটা আলাদা কেস। তাহলে আমি দেখলাম ডাইরেক্ট কোনো ইনফরমেশন এখানে দেয়নি, তাই এটা আমার ভুল হয়ে গেল। আচ্ছা, তারপরেরটাই, কিছু বেড়াল, কোনো বেড়ালই প্রাণী নয়, কোনো বেড়ালই যে প্রাণী নয় এই ইনফরমেশনও বলেনি, তাই জন্য এটাও আমার ভুল হয়ে গেল, কোনো ইনফরমেশন বলেনি। তাই ইনফরমেশন না দেয়া থাকলে আমি প্রবাবিলিটির ব্যাপারটাতে পড়ে যাব, যেহেতু বলেনি তাই তাই আমার এটাও ভুল হয়ে গেল। এবার আমার খেয়াল করো যে দুটো ভুল হলে আর কিছু কন্ডিশন লাগানো যায়? আইদার অর এর ব্যাপারটা এখানে অপশনে নেই, আমার আইদার অর, আমি এখানে অপশন নেই যে স্যার আমার দুটোই হলো না, কোনো সিদ্ধান্তই সঠিক নয়, তাহলে আমার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। কিন্তু আইদার অর যদি থাকতো, বলতো যাদের করিয়েছি, আইদার অর থাকলে কি অ্যাপ্লিকেবল হতো? না স্যার, হতো না, কারণ সাবজেক্ট অবজেক্ট তো আলাদা। সাবজেক্ট অবজেক্ট কিন্তু সেম আছে, খেয়াল সেম করে আছে দেখো স্যার, এখানে পজিটিভ বেড়াল নেগেটিভ আছে। আর প্রাণী, বেড়াল আর প্রাণী, আর এটাও আমি বলেছিলাম যে সাম থাকলে সাম বেড়াল, সাম ক্যাট কে অ্যানিমেল লেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এটা সাবজেক্ট অবজেক্ট সেম আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ একটা। আর একটা, তাহলে এটা আইদার অর। আর দুটোই ভুল হতে হতো, দুটোই ভুলই আছে, তাহলে আইদার অর আসতো হুম যদি অপশনে থাকতো। তাহলে এখানে যেহেতু নেই হুম। সেটা, তাই জন্য আমরা অপশন ডি তে ক্লিক করলাম। দ্যাট মিনস অপশন ডি হলো এই আচ্ছা। প্রশ্নের উত্তর। হুম। আচ্ছা, এটা মনে হয় তাই বলতে চেয়েছে, দেখো তো, যে কোনো সঠিক মানে আইদার অর বলতে চেয়েছে, দেখো তো এটা ইংলিশ ট্রান্সলেট করলে হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ। এক ও দুই, যে কোনো সিদ্ধান্ত সঠিক দেওয়ার হবে। যে কোনো মানে আইদার, এটা আইদার অরই বলেছে, তার মানে আইদার অরই বলেছে। এটা অ্যাকচুয়ালি কি বাংলাকে ট্রান্সলেট করা আছে তো, এই জন্য প্রপার বোঝা যাচ্ছে না। যদি এটার মিনিং আইদার অর হয় তাহলে এটাই হবে আমাদের অপশন। চলে আসি 32 এ। 32 এরটা দেখি, কেউ বলতে পারো কিনা? ব্যারোমিটার স্যার হবে। ব্যারোমিটার। আনসার কারেক্ট, ব্যারোমিটার, কারণ তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যাম্পিয়ার দিয়ে, বায়ুচাপ মাপা হয় মিটার ব্যারোমিটার দিয়ে। দিয়ে। হ্যাঁ, আর এখানে তো বুঝতেই পারছো এগুলো সব কি লেখা রয়েছে। আগরতলা। স্যার ওটা আগরতলা রাজধানী। রাজধানী। তাহলে এটা আমার ক্যাপিটাল গুলো দেওয়া রয়েছে, তাহলে এগুলো আমি আলোচনা করছি না, এগুলো তোমরা নিজেই পেরে যাবে। জাস্ট আমি 40 নম্বরের প্রশ্ন চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 40।
সবাই ট্রাই করো, তারপর আমি বলছি। স্যার 18 হবে? তাহলে অপশন এটা 7 দিয়ে 18 হবে, 14, কারণ 8 ডাবল দিয়ে ডাবল 6। দেখতে 7 এর ডাবল, 8 এর ডাবল, তাহলে 9 এর ডাবল, দ্যাট মিনস 18 হবে। আর একটু দেখে নি এইটাতে, দেখি 36। স্যার এটা হবে 6 7 42 মাইনাস 10 32। 32 হবে, হ্যাঁ স্যার, 32 হবে। 32। ঠিক তাই, ঠিক তাই বলছো। তার মানে ডান দিয়ে এই দুটো গুণ মাইনাস এটা, এই দুটো গুণ মাইনাস এটা, কারণ আমি এটাতে দেখলাম 5 6 30 মাইনাস 9, এটা তেমনই 6 9 54 মাইনাস 11, তাহলে 42, তাহলে 6 7 42 মাইনাস 2 32। এরকম করতে করতে কনফিডেন্স বেড়ে যাবে, যারা বিগিনার্স আছে না তারা আরামসে দেখো কনফিডেন্স গুলো বেড়ে যাবে। কি বলছে এইটা দেখো, তাহলে সবটাই করিয়ে দিচ্ছি, আলোচনা করে দিই। দেখো প্রশ্নটা পড়ে একবার ভালো করে পড়ে নাও, তারপরে আমি বলছি। বৃত্ত মানে সার্কেলে যে ছবিটা রয়েছে, প্রশ্ন বলছে যে বৃত্ত মানে বয়, সার্কেল আছে মানে বয়, ত্রিভুজ মানে ধরে নিতে হবে এইটা ত্রিভুজ মানে হচ্ছে খেলোয়াড় বা প্লেয়ার, আয়তক্ষেত্র মানে ধরে নিতে হবে যে এই পার্টটা হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে মানে শহর মানে সিটি, তাহলে কোন অংশটিতে শুধুমাত্র বয়, এখানে কি বলা হলো বয়, এবং এখানে বলছে শুধুমাত্র বয় এবং সিটি লাগবে, বয় এবং সিটি দুটোই আছে, কোন অংশটিতে শুধুমাত্র স্যার বি বয় হবে। এবং সিটি, বয় এন্ড সিটি দুটোই রয়েছে, বয় এবং সিটি কোনটাতে রয়েছে দেখো, তাহলে এটা আমার ছিল সিটি, আর প্রশ্নে স্যার ডি বলা হচ্ছে পয়েন্টে সার্কেল মনে হচ্ছে হচ্ছে। বয়, তাহলে দুটোই থাকবে এইরকম কোন অপশন, তাহলে আমি ডি এখানে ডি হবে কি? শুধুমাত্র কি বলেছে দেখো, ডি যদি হয় তাহলে তিনটের মধ্যেই পড়ে যাচ্ছে না, ডি মানে তিনটের হ্যাঁ মধ্যেই স্যার, পড়ে স্যার যাচ্ছে। ই হবে তাহলে, ই মানে বি নাম্বার অপশন। ডি নাম্বার, হ্যাঁ তাহলে ই। ডি যদি ধরি তাহলে আমার সার্কেলেও পড়ছে, ট্রায়াঙ্গেলেও পড়ছে, রেক্টেঙ্গেলেও পড়ছে, কিন্তু তাহলে ই যদি ধরি তাহলে আমার বয় আর হবে না। সিটি চেয়েছে, সেটি হচ্ছে, বয় আর হ্যাঁ সিটি, তার মানে অপশন ই হলো। সেম ভাবে 35 এরটা পড়ে নাও, তারপরে আমি বলছি কি বলতে চাইছে। স্যার ডি নাম্বার অপশনটা হবে। ডি না? আচ্ছা দেখো, এবার আমি বলি এই 26। পার্টগুলো কিভাবে করতে হয়, একটু বলি দেখো, যে এখানে আমি অপশন গুলোতে দেখি যে স্যার ডিভাইড এখানে আছে, প্লাস আছে, ডিভাইড আছে, মাল্টিপ্লাই আছে, তো মাল্টিপ্লাই তো যে কোনো নাম্বারের সাথে করা যায়, কিন্তু ডিভাইড করতে গেলে ডিভাইড যদি না যায় তাহলে ফ্র্যাকশন থেকে যাবে উত্তর, তাহলে আমি খেয়াল করো যে ডিভাইড কোথায় কোথায় রয়েছে, এই যে আমি যদি বি অপশনে দেখি, বি অপশনে স্যার ডিভাইডটা এই জায়গায় আছে, তাহলে আমি যদি কোনো ক্রমে এখানে ডিভাইড রাখি তাহলে স্যার ফ্র্যাকশন চলে আসবে, 6/34 হবে, তার মানে লাস্ট অপশনে ডিভাইড যদি আমি রাখি, ডিভাইড পার্টটা বাদ হয়ে গেল, তাহলে এই কেসটা আমার বাদ হয়ে গেল, তো আমি বি অপশনটা আর চেকই করব না। এবার আমার ডিভাইডের কেস যদি দেখি, এইখানে ডি অপশনে সেকেন্ড প্লেসে আমার ডিভাইড রয়েছে, তাহলে আমি যদি এখানে দিই তাহলে ডিভাইড যদি এখানে দিই তো দেখছি বাহ খুব সুন্দরভাবে 24 কে 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাহলে আমি এটাকে একবার চেক করে নিই, তাহলে এখানে আমি প্লাস দিয়ে দিলাম, পরেরটায় ডিভাইড দিয়ে দিলাম, পরেরটা মাইনাস দিয়ে দেখি এটা 34 হয় কিনা, এইভাবে করতে হয়, মানে আগে ডিভাইড কে সিলেক্ট করতে হয়, যে ডিভাইড দিয়ে দিলেই আমার কোন জায়গাটা ডিভিজিবল হচ্ছে কিনা দেখে নিই, এবার চেক করে দেখো মিলছে কিনা, তাহলে আমি এটাকে এটা ডিভাইড করব, ভাগের কাজ প্রথমে হয়, তাহলে আমি 3 8 24, 8 পেলাম, 8 প্লাস 32, 8 প্লাস 32 যদি করি তাহলে আমার 40, 40 মাইনাস 6 যদি করি তাহলে আমার হলো 34, তার মানে এই অপশনটা কারেক্ট হলো। তাহলে এই অঙ্কগুলো ক্ষেত্রে আমরা দেখবো যে ডিভিশন যেখানে রয়েছে ওইটা দেখবো। আচ্ছা চলে আসি,
আরো ব্যাপার আছে, ডিজিটাল সামও ইউজ করতে পারতাম, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব তখন এর আরো ডিটেলসে আলোচনা হবে। তাহলে আমার এর 36 করা হয়ে গেছে, এবার চলে যাই আমি 37 করো। এটা বক্স মানে বলতে চাইছে বোধ হয় প্রশ্ন চিহ্ন দেওয়া রয়েছে, তো মনে হয় এটা রেক্টেঙ্গেল জানতে চাওয়া হয়েছে, রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রের সংখ্যা জানতে চাওয়া হয়। এটা তো ম্যানুয়ালি কাউন্ট করা যাবে না, দেখো তো কাউন্ট করো তো কার কি হচ্ছে দেখি। স্যার এটা এমন ভাবে হবে না 1 2 3 আর নিচে 1 2 3 হ্যাঁ ওটা সেটাকে করা যেত, কিন্তু এখানে সিস্টেমটা অন্যরকম আছে। ওইটা কিরকম 1 2 3 বলতো, যখন এইরকম ছিল, তারপর হুম, এইরকম ছিল, এইরকম ছিল, এরকম 1 2 3 ছিল, কিন্তু এখানে প্যাটার্ন ওই রকম প্যাটার্নই নেই, মানে এখানে কাউন্ট করে দেখানো হয় একটু। তারপর দেখি এখানে 1 2 3 হলো, তিনটে আমি পেয়ে গেলাম, পুরো ছোট ছোট তিনটে পেয়ে গেলাম। যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো আগে নাম্বারিং করে নাও। ধরো স্যার এই যে 4 নম্বর হয়ে গেল, এটা 5 নম্বর হয়ে গেল, 6 নম্বর হয়ে গেল, কিন্তু 6টা হয়ে গেল। এবার স্যার 3 আর 4 মিলে একটা হবে, তাহলে 7টা হয়ে গেল এই অবধি। আবার 5 আর 6 মিলে একটা হবে, তাহলে আরো একটা হলো। এবার এবার আরো একটা খেয়াল করো যে স্যার এইখানে 1 2 আর 5 এই বড়টা মিলে আর একটা হবে, আরো একটা পেলাম, মানে 1 আর 2 5, 1 2 5, 1 + 2 + 5 মিলে একটা বড় হবে, ঠিক আছে না? তারপর 1 + 2 + 5 + 6 মিলে আর একটা হবে, ঠিক আছে? এবার 1 + 2 মিলে আরো একটা হবে, তারপর 1 + 2 + 3 মিলে আরো একটা হবে, ঠিক আছে? তারপর আমি লিখে দিচ্ছি 5 + 6 + 4 এইগুলো মিলে আর একটা হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমার কাউন্ট গুলো এবার দেখো, 7 8 9 10 11 12 13টা। আরেকবার বলি আমি প্রথম থেকে, দেখো কাউন্ট করে দেখে নিই। সবসময় না ওই ট্রিক্সে যাওয়া যায় না, অ্যাকচুয়ালি ট্রিক্স দিয়ে না সবগুলো অঙ্ক হবে না। আমি নাম্বারিং করছি, 1 2 3 4 5 6, তাহলে এখানে পুরোপুরি স্যার 6টা হয়ে গেল প্লাস। এবার 1 2 মিলে একটা হলো প্লাস, 1 + 2 + 3 মিলে আরেকটা রেক্টাঙ্গেল হয়ে গেল। তারপর 3 + 4 মিলে আরেকটি রেক্টাঙ্গেল হয়ে গেল আরেকটা। তারপর 5 + 6 মিলে আরেকটা, তারপর প্লাস 1 + 2 + 5 মিলে আরেকটা, তারপর প্লাস, তারপর 1 + 2 + 5 + 6 মিলে আরেকটা হলো। তারপর 3 + 4 লেখা হয়ে গেছে, তারপর প্লাস দিয়ে 4 + 5 + 6 মিলে আরেকটা হয়ে গেল। তারপর সব থেকে বড় যেটা 1 + 2 + 3 + 4 + 5 + 6 সবগুলো মিলে আরেকটা, 1 2 3 4 5 6 7 8 9, আরো কিছু বাকি রয়ে গেল। ও এখানে 6 হলো, 1 2 3 4 5 6 7 8, 8 6 14 হয়ে যাচ্ছে তো, 14খানা। তোমরা আরেকবার দেখে নাও তো, কোনোটা এক্সট্রা লিখলাম? 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। 1 আর 2 মিলে একটা, এটা বোঝা গেছে, দেখো তো স্টেপ ওয়াইজ রেসপন্স করো। 1 আর 2 মিলে একটা, ডাবল কাউন্ট না 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 হয়, 1 আর 2 মিলে একটা, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম 1 আর 2 আর 3 মিলে আর একটা, 3 নম্বর এবং 4 মিলে আর একটা, 5 এবং 6 মিলে আর একটা, 5 এবং 6 তিনেরটা তো মিলে আর আলাদাও একটা হবে। হলো। আরেকবার বলো। হ্যাঁ তিনেরটা আলাদা, ওই আলাদাগুলো 6 লিখে নিয়েছি নাম্বারিং, দেখো যেগুলো আলাদা আলাদা সেগুলো আমি নাম্বার করে টোটাল 6টা লিখে দিয়েছি, ওগুলো 6টা আলাদা লিখে দিয়েছি। তারপর জোড়া জোড়ায় মানে দুটো মিলিয়ে ফিগার মিলিয়ে যেটা হচ্ছে, এবার দেখো 1 2 আর 5 মানে 1 2 আর 5 মানে কোনটা বলতো, আমি স্কোয়ার করে দিচ্ছি, দেখো এইটা 1 2 আর 5 মিলে এই যে এইটা একটা, এটা মিলে একটা 1 2 আর 5। তারপর 1 + 2 + 3, না 1 + 2 যেটা আরেকটা রইলো 2 পরেরটা যাই, দেখো 1 + 2 + 5 + 6 মিলে আরেকটা, তাহলে এটা একটা হলো, এটা আরেকটা হলো। তাহলে 4 + 5 + 6, এইটা আর এটা এটা মিলে আরেকটা হলো। এবার সব থেকে বড়টা হলো 1 2 3 4 5 6,
এটা হলো আরেকটা, মানে টোটাল 14 খানা হবে। তাহলে এরকম যখনই হবে যে স্যার আমার বেশি চলে আসছে, তখন এই সেকেন্ড বেস্ট 13 নম্বরের আনসার ক্লিক করবো। তবু তোমরা দেখে নেবে যে কোনোটা ডাবল কাউন্টিং হলো কিনা। আচ্ছা, দেখো কোয়েশ্চেন নাম্বার 38 এবার আলোচনা করব। ওটা হয়ে গেছে তো? কোনো অসুবিধা থাকলে বলো। ক্লিয়ার স্যার। 38 দেখো, প্রশ্নে বলা হলো 2004-এর 1 জানুয়ারি থেকে 2007-এর 1 জানুয়ারি কি বার হবে। তাহলে আমরা জানি যে এক এক বছরে না 365 দিনের হয়, আর একটা করে এক্সট্রা ডেট হয়, মানে 7 দিয়ে ভাগ করার পর। 7 দিয়ে কেন ভাগ করব? 7 দিয়ে কেন ভাগ করব? কারণ জানি স্যার আমরা 7 দিন পরে আমার আবার সেম ডেট রিপিট হয়, সেম ডেট হয়। তার মানে সাপোজ কেউ বললো যে আজকে যদি তোমার মানডে হয়, তাহলে বলো তো 8 দিন পর কি কোন দিন হবে? কেউ তখন না এই হাতে কোণে হিসেব করে না, তখন কি করে 8-কে 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষটি রইলো, দ্যাট মিনস এক এক্সট্রা রইলো, তখন ওই মানডের সাথে ওই রিমেইনিং পার্ট এক যোগ করে তখন উত্তর দেয় টিউসডে। কি বললাম? আজ থেকে 8 দিন পরে কোন বার হবে? আজ যদি মানডে হয় তাহলে 8 দিন পর কোন বার হবে, তখন আমি কি করতে হয় 8-কে 7 দিয়ে ভাগ করে যেটা এক্সট্রা রিমাইন্ডার 1, ওই রিমাইন্ডার পার্টটা অ্যাড করে দিই। কারণ আমি জানি যে আজকে মানডে, 7 দিন পর রিপিট হবে আবার মানডে, তাহলে 8 দিন পর দ্যাট মিনস টিউসডে হবে। বলো তো এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমাকে যদি বলে কেউ যে আজ থেকে 29 দিন, আজকে যদি মানডে হয় তাহলে আজ থেকে 29 দিন পরে কোন বার হবে, তখন আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 7 28, 28 হয়ে গেল, তাহলে রিমাইন্ডার 1 হলো। তার মানে আমি আজ থেকে 29 দিন পর মানডে প্লাস 1 মানে টিউসডে বা মঙ্গলবার পাবো। তেমনি যদি বলা হয় আজকে মানডে, তাহলে 1 বছর পর দ্যাট মিনস সেটা যদি 365 দিনের বছর হয়, তাহলে সেই 365 দিন পর কবে হবে? তাহলে 7 দিয়ে ভাগ করব, 5 7 35, রিমাইন্ডার আমার 1 হবে। তার মানে আমার এক এক বছরে একটা করে এক্সট্রা দিন পড়ে থাকে যায়। তাহলে আমি তখন বলবো যে স্যার মানডের সঙ্গে 1 যোগ করলে আমরা টিউসডে পেয়ে যাই। বলো তো এই অবধি ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে তাহলে এগোবো। স্যার সেকেন্ড আরেকবার একটু বলবেন, 365 এর জায়গাটা একটু বলুন না। 365 মানে 1 বছর। বলো, আজ থেকে 29 দিন পর হলে 29 কে বললাম, আজ থেকে 1 বছর পর হলে তাহলে 1 বছরকে 7 দিয়ে ভাগ মানে 365 দিয়ে ভাগ, তখন ভাগশেষ বার করবো। এখানে যেমন ভাগশেষ বার করলাম, এখানেও ভাগশেষ বার করলাম, তাহলে ভাগশেষে 1 রইলো, তার মানে 1 যোগ করে দেবো। আবার বলবো না এগোবো? না হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে 1 বছরে একটা করে স্যার এক্সট্রা হচ্ছে। তাহলে যদি বলে স্যার 2 বছর পর কত হবে, তাহলে 2 বছরে স্যার এক এক বছরে 2টা 1 এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে 2 বছরে 2টো এক্সট্রা থাকবে। পয়েন্ট ক্লিয়ার? যে বললাম যে আজকে যদি মানডে হয় তাহলে 2 বছর পর কোন দিন হবে, তাহলে 1 বছরে একটা, তাহলে 1 বছরে একটা, তাহলে 2 বছরে 2টো, তার মানে মানডের সাথে 2 দিন যোগ হবে, মানে তখন ওয়েডনেসডে হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে স্যার মাঝে যদি কোনো একটা লিপ ইয়ার হয়ে যায়, মাঝে যদি কোনো একটা লিপ ইয়ার হয়ে যায় তখন কি হবে? লিপ ইয়ার তো 366 দিনের হয়, তখন 366 দিনে 7 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কিন্তু 2 পড়ে থাকবে। দ্যাট মিনস আমরা যেটা একদিন এক্সট্রা ধরছি, এই একদিন না হয়ে তখন আরো একটা এক্সট্রা হবে। তাহলে আমরা দেখব যে মাঝে কোনো লিপ ইয়ার পড়ছে কিনা। বাস এই কনসেপ্ট দিয়ে আমাদের উত্তর হয়ে যাবে, যেটুকু করলাম সেই দিয়ে করি। দেখো 2004 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি শনিবার, 2007 সালের 1 জানুয়ারি কি হবে? তাহলে আমার টোটাল কয় বছরের গ্যাপ বলো তো? 3 বছরের গ্যাপ না? 2004 থেকে 2007 3 বছরের গ্যাপ। তাহলে আমরা জানি স্যার এক এক বছরে একটা এক্সডে হয়, তাহলে 3 বছরে আমার 3টা এক্সডে, 3খানা। কিন্তু ঘটনা হচ্ছে স্যার 2004-এর ফেব্রুয়ারি মাসে তো লিপ ইয়ার পড়ছে। দেখো 2004-এর ফেব্রুয়ারি লিপ ইয়ার, তার মানে লিপ ইয়ারে তো স্যার এক্সট্রা 1 বছর হয়, তার মানে আরো একটা এক্সট্রা চলে আসবে, তার মানে টোটাল আমার এক্সট্রা 4 দিন হবে। তাহলে আমার স্যাটারডে, স্যাটারডের সাথে আমি 4 দিন অ্যাড করব, বলো
ও ক্লিয়ার বুধবার কিনা? হবে, বুধবার হবে স্যার। বুধবার। হ্যাঁ 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 ওয়েডনেসডে হ্যাঁ। হয়ে গেল আমার আনসার। হুম। বলো কত, বাকিরা হ্যাঁ বলো স্যার কতজনের ক্লিয়ার। ক্লিয়ার হলো বাকিদের? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে ক্লিয়ার। পেরেছি। ক্লিয়ার স্যার। আচ্ছা, এগুলো তো আমার হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 39টাও করে ফেলি, পড়ে নাও একবার। কারুর যদি কোনো চ্যাপ্টার নাও হয়ে থাকে না, এখানে যেভাবে করা হচ্ছে, আবার যখন হবে তখন তোমার তো ফিল হবে যে না এটা আর কোথাও একটা পড়েছি, এখানে কনসেপ্ট হলো, ওখানে আবার কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমি পিছিয়ে যাবে না যে আমার হয়নি আমি রিপিট করবো না বা করবো না, ওরম না, করে যাও, অনেক কিছু রিপিট হবে। দেখো কোয়েশ্চেন স্যার এটা নাম্বার ডি 39 হবে। কি বলা হবে? ওকে, অবন্তিকা তার পিতার জন্মের দিন মনে রেখেছে যে 10 জানুয়ারির আগে 6 জানুয়ারির পরে, তার মানে 7, 8, 9 হতে পারে। আগে বলেছে 10 তারিখের আগে অবধি, 6 তারিখের পরে কোনো একদিন, এই 3 দিনের মধ্যে একদিন হবে তার বাবার ডেট। এটা কে বললো? অবন্তিকা বললো। তারপরে অন্যদিকে তার দাদা বলছে সে বলছে বাবার জন্মদিন 3 তারিখ, 9 তারিখ নয়, কিন্তু 9 তারিখের আগের কোনো দিন। তার মানে কি 9 তারিখের আগে যদি কোনো দিন হয় তার মানে 7 আর 8 পড়ে থাকলো, কিন্তু সেও ঠিক। সাতারা। হুম, বাস, তাহলে আনসার 7 আর 8 এর মধ্যে জানুয়ারি হবে। দুজনেই ঠিক যদি হতে হয় তাহলে এ 7, 8, 9 বলছে, আর এ বলছে 9 তারিখ হবে না শিওর, কারণ ওই দিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু একটা হয়েছিল, তাহলে তার আগেই হবে। তাহলে তার আগে দুজনেই ঠিক হতে গেলে দুজনেই ঠিক হচ্ছে এই স্টেটমেন্টে। চলে যায় আমরা এবার গণিত সেকশনে। দেখো প্রশ্ন নাম্বার 41, অনেকদিন করা হয়েছে, এই অঙ্কটা কালকেও করা হলো, দেখো গতকালও করা হয়েছে। দুটি সংখ্যার যখনই অনুপাত দেয়া থাকবে না, তার সঙ্গে গসাগু গুণ করলেই লসাগু হয়ে যায়। দেখো আমি এই ব্যাপারটা বোঝাচ্ছি। ধরো দুটি সংখ্যার গসাগু আমার 5, দুটি সংখ্যার গসাগু 5, তার মানে দুটো সংখ্যার মধ্যেই 5 রয়েছে। তাহলে প্রথম সংখ্যাটি 5 ইন্টু 5, আর দ্বিতীয় সংখ্যাটি কি 6 ইন্টু 5। তার মানে স্যার প্রথম সংখ্যাটি আমি 750। পেয়ে গেলাম 25, আর 750। পরেরটা 30। 750। কারেক্ট। তাহলে দুটি সংখ্যা আমি পেয়ে গেলাম, আর আমি জানি দুটি সংখ্যার গুণফলই যা হবে সেটাই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল, সংখ্যা দুটির প্রোডাক্ট 750। তারপরে 42, অপশন ধরেও করতে পারো বা এলসিএম করে 9 যোগ করে দাও। প্রত্যেক ক্ষেত্রে প্রশ্নে কি বলা হচ্ছে যে এমন একটি সংখ্যা, ধরো এরকম একটি সংখ্যা রয়েছে যে 9 দিয়ে 9 পড়ে রইল, এটাই 8 দিয়ে ভাগ করলেও 9, তারপরেরটা 10 দিয়েও কোনো একটি সংখ্যাকে ভাগ করলাম 9, তারপরে 12 দিয়েও কোনো একটি সংখ্যাকে ভাগ করে রাখছি, এখানেও 9। স্যার তুমি এখানে 129। একটা হুম, হ্যাঁ, তার মানে কি 129। তাদের, তার মানে 9টা পরে আমি যদি ভাবি তাহলে এমন একটি সংখ্যা যেটা 8 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও যাবে, 12 দিয়েও যাবে, দ্যাট মিনস তাদের লসাগু বা এলসিএম করবো, আমি লসাগু করবো 8, 10 এবং 12 লসাগু করলাম, তাহলে কত হলো 120। তাহলে 120 এইখানে রাখলাম। 120 যদি এখানে রাখি তাহলে 9 ভাগশেষ আসতে গেলে তার মানে নিশ্চয়ই আরো এক্সট্রা 9 জুড়ে দিতে হবে, তাহলে আমার 9 ভাগশেষ পড়ে থাকবে। এই হয়ে গেল আমার answer। তারপর এটা বোঝা কি গেল সবার? এটা বাকি যাদের কারোর অসুবিধা থাকলে বলো, বোঝা গেল কি গেল এটা? কে শান্তনু বুঝতে পারলে? হ্যাঁ স্যার আমার বেরিয়ে গেছিল, মাইক অফ করে বকছিলাম। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 43, একজন ব্যক্তি কিছুটা রাস্তা হেঁটে যেতে এবং মোটরসাইকেলে ফিরে আসতে তার টোটাল 4 ঘন্টা 25 মিনিট টাইম লাগে। ওই পথ মোটরসাইকেলে যেতে এবং ফিরতে 2 ঘন্টা 45 মিনিট লাগে, তবে তাকে হেঁটে যেতে এবং ফিরে আসতে কত সময় লাগবে? কি বলছে দেখো। তাহলে যাওয়ার সময় সে ওয়াকিং হয়েছে, ফেরার সময় বাইকে এসছে, টোটাল টাইম লেগেছে তার 4 ঘন্টা 25, এভাবে লিখলাম। এবার
ও যাবার সময়ও যদি বাইকে যায় আর ফেরার সময়ও সে যদি বাইকে ফেরে, তাহলে তার টাইম লাগবে 2 ঘন্টা 25 মিনিট। এই অবধি আমার প্রশ্নে ডেটা দেয়া রয়েছে। তাহলে আমি এক কাজ করলাম, স্যার এটাকে বিয়োগ করে দিচ্ছি, মাইনাস করে দিই। তাহলে মাইনাস করলে কি কি পার্ট কাটবে স্যার? বাইক বাইক কেটে গেল। আচ্ছা, বাইক বাইক কাটবো। এক কাজ করি, এক কাজ করে লাভ নেই, এক কাজ করি স্যার, বোথ সাইড বাইক তো, তাহলে আমি এটাকে লিখতে পারি যে 2 বাইক, বোথ সাইড বাইকে গেলে 2 ঘন্টা 25 মিনিট লাগে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 ঘন্টা 12.5 মিনিট। এই স্টেপটা বোঝা গেল কিনা দেখো তো। বাইক গিয়েছে ফিরে এসছে টোটাল এত, তাহলে আমি বাইক প্লাস বাইক মানে 2 × বাইক, Yes, দুইটা sir. ডান দিকে গিয়ে ভাগ করে দিলাম। 2 কে 2 দিয়ে ভাগ করলে কি 2 ঘন্টা 1 ঘন্টায় হয়ে গেল, আর 25 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে 12.5 মিনিট। ঠিক আছে, এবার এই ডেটা আমি ওপরে বসিয়ে দেবো। এই যে বাইক যেতে তার সময় লাগে 1 ঘন্টা 12.5 মিনিট, এই ডেটাটা আমি এখানে বসিয়ে দিই, অ্যারো দিয়ে দিলাম। দেখো এই ডেটাটা এইখানে বসিয়ে দিই, যেখানে আমার ডান দিকে লিখছি। দেখো রাইট সাইডে আমি লিখি যে ওয়াকিং প্লাস বাইক টোটাল টাইম ছিল কি 4 ঘন্টা 25 মিনিট। তার মধ্যে এই বাইকের ভ্যালু আমি বসিয়ে দিলাম যে 1 ঘন্টা স্যার 12.5 মিনিট আমি বসিয়ে দিচ্ছি। 1 ঘন্টা 12.5 মিনিট আমি বসিয়ে দিচ্ছি, তার মানে 4 ঘন্টা 25 মিনিট। এবার ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে এটা, এদিকে নিয়ে গেলাম বিয়োগ হয়ে গেলে ওয়াকিং এর টাইম কত লাগবে বিয়োগ করো তো। 4 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ 3 ঘন্টা, আর 25 মিনিট থেকে এই 12.5 ঘন্টা বিয়োগ, তাহলে কি 25 থেকে 12.5 বাদ দিলে 12.5, তার মানে 3 ঘন্টা 12.5 মিনিট। আচ্ছা, এটা ওয়াকিং হলো। তার মানে একদিকে যদি ওয়াকিং এ মানে যাওয়ার সময় যদি হেঁটে যায়, তাহলে তার সময় লাগবে কত 3 ঘন্টা 12.5 মিনিট। আবার ফেরারও সময় যদি ও বাইকে আসে, তাহলে আবার 3 ঘন্টা 12.5 মিনিট লাগবে তার টাইম। যাওয়ার সময় ওর লাগলো 3 ঘন্টা 12.5 মিনিট। ও যদি ফিরতেও চায় হেঁটে, তাহলে আবার তার 3 ঘন্টা 12.5 মিনিট সময় লাগবে। তার মানে টোটাল টাইম লাগবে 6 ঘন্টা 25 মিনিট। একটু দেখে নাও ফিরে আসতে কত সময় লাগবে। আমি কোন জায়গাটা বলবো এবার বলো তো। টার্গেট কি আমি প্রথম থেকে আরেকবার বলি। দেখ, কোনো একটি জায়গা যাওয়ার সময় ওয়াকিং এ আর ফেরার সময় বাইকে গিয়েছে, 4 ঘন্টা 25 মিনিট লেগেছে। যাওয়ার সময়ও বাইকে, ফেরার সময়ও বাইকে গেলে তার সময় লাগে 2 ঘন্টা 25 মিনিট। প্রশ্নে জানতে চেয়েছে যে যাওয়ার সময়ও হেঁটে ফেরার সময়ও হেঁটে যদি ফিরতো, তাহলে তার কত সময় লাগতো। তাহলে আমি কি করলাম, যে যাওয়ার সময় বাইক আসার সময় বাইক 2 ঘন্টা 25, তাহলে আমি শুধু যাওয়াটা বার করলাম। তাহলে 2 দিয়ে ভাগ করে আমি দেখলাম যে স্যার 2 ঘন্টা 25 কে 2 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা 12.5 মিনিট হয়। তার মানে বাইকে তার যেতে সময় লাগে 12.5 মিনিট, বা বাইকে ফিরে আসতেও তার সময় লাগবে 12.5 মিনিট। ওয়াকিং প্লাস বাইক বোথ সাইড 4 ঘন্টা 25 আছে, তার মধ্যে বাইকের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম এখানে 1 ঘন্টা 12.5 মিনিট। তাহলে আমি ওয়াকিং এ যাওয়ার সময় কত সময় পেয়েছে পেয়ে যাবো, এটা এদিকে গেল বিয়োগ করে দিলাম। তাহলে ওয়াকিং মানে হেঁটে যেতে ওর সময় লাগে কত পেয়ে গেছি, ফেরার সময় কত সময় সেটা পেয়ে গেলাম, দুটো যোগ করে দিলে আমি যাওয়া আসা মিলে টোটাল পেয়ে গেলাম। এবার দেখে নিয়ে সবাই রেসপন্স করলে তারপরে এগোবো, বুঝে নাও। হ্যাঁ স্যার 6 ঘন্টা 25 মিনিট নেই কেন, কোথাও একটা গন্ডগোল হবে হয়তো। ওটা 6 পূর্ণ 1/4 করতে গিয়ে ওটা 1/2 করেছে। তার মানে ওই 6 ঘন্টা এটাকে মিনিটে করতে গেলে 6 পূর্ণ 25 মিনিট মানে কি 25/60, 5 দিয়ে না ওটা কাটলে হবে না, পাঁচ ওটা বাই 100 ধরলে হয়, কি বললাম। 5/12, 6 ঘন্টা 5/12 হবে হলে। দেখে নি, দেখে নাও সবাই, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। কোয়েশ্চেন নম্বর 43 তে কোনো অসুবিধা রয়েছে কিনা বলো। স্যার ওই জায়গাটা যদি আমি বি বি উভয় কেটে দিতাম তাহলে কি হতো?
বি কেটে দেবো, হ্যাঁ, তাহলে কি হতো? বিবি কেটে দিলে ওয়াকিং প্লাস ইয়ে হতো, কোনো লাভ হতো না, বিয়োগ হতো। জাস্ট বিবি কেটে দিলে ওয়াকিং মাইনাস পেয়ে যেতাম, আর এখানে ওয়াকিং হ্যাঁ, প্লাস পেয়ে স্যার যেতাম। আমি ওইভাবেই করেছি, ওই হ্যাঁ, ওটা ওইভাবে কেটে নিয়েছিলাম আমিও বাইকটা, করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হাঁটা বেরিয়েছিল যে বাইক প্লাস 2 ঘন্টা, মানে বাইকে কতটা লাগছে সেটা তো আলটিমেটলি বার করতে হচ্ছে। বাইকে লাগছে 1 ঘন্টা 12.5 মিনিট, হ্যাঁ এবার ওই হ্যাঁ, স্যার 2 ঘন্টা প্লাস সেম 1 ঘন্টা আমারও হচ্ছিল 12.5 মিনিট, ওরকমই। 3 ঘন্টা 12.5 মিনিট, ওটার দ্বিগুণ লাগবে হেঁটে যেতে, তো 6 ঘন্টা 25। হুম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওইভাবেও করা যেত, কিন্তু কেউ যদি বলতে স্যার ডাব্লিউ প্লাস বি দেওয়া রয়েছে, আমি বিয়োগ করে হ্যাঁ, দিলাম, হ্যাঁ, বিয়োগ করে দিলে আমি হ্যাঁ, পেয়ে স্যার। যাব এটা 4 ঘন্টা 25 দেওয়া রয়েছে, তাহলে আমি বিয়োগ করে দিলে মানে বিয়োগ করে পেয়ে গেলাম, আমি 2 বিয়োগ করবো মানে 2 আওয়ার্স। তাহলে এবার এখান থেকে আমি মাইনাস করে দিচ্ছি, না ওয়াকিং চাই, তাহলে যোগ করে দিলাম, যোগ করে দিলে আমার 6, এটা সব থেকে বেটার হতো, এটা সব থেকে কম টাইম লাগছে না দেখো। স্যার, না স্যার, উপরটা ডাব্লিউ প্লাস বি, নিচেরটা বি প্লাস বি। হ্যাঁ আমি বিয়োগ করে দিলাম, ব্যাপারটা দেখো, ওই যে দেখো আপনি ডাব্লিউ প্লাস বি, ডাব্লিউ প্লাস বি আর ডাব্লিউ মাইনাস বি তারপরেরটা লিখেছেন। ডাব্লিউ মাইনাস বি হয়ে গেল, বিয়োগ করে দিলাম, এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে আমার ও কেটে হ্যাঁ, গেল দেখো। পড়ে হ্যাঁ, সব থেকে তাড়াতাড়ি এটা হবে। আমি এবার এটাকে হ্যাঁ, দাগ দিয়ে পড়ে। বলি, দেখো ওইটা একটা প্রসেস হলো, এবার আমি বলছি যে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এটা কেটে গেল, তাহলে ওয়াকিং মাইনাস এটা পেয়ে গেলাম, এটা কত, এটা বাদ, তাহলে আমার স্যার 2 ঘন্টা হলো। তাহলে আমার হাতে কি কি রইলো, যে ওয়াকিং প্লাস বাইক 4 ঘন্টা 25, আর ওয়াকিং মাইনাস বাইক, তাহলে আমি পেয়ে গেলাম 2 ঘন্টা। এই দুটোকে যদি যোগ করে দিই এবার, তাহলে বোথ সাইড ওয়াকিং যোগ করে দিলে আমি 6 ঘন্টা 25 পেয়ে গেলাম, একবারে বেরিয়ে গেল ডাইরেক্ট। বোথ সাইড ওয়াকিং, 2 ওয়াকিং মানে কি, বোথ সাইড ওয়াকিং। তোমরা এভাবে করেছিলে নাকি আলাদা করে বার করে করেছিলে? নাকি করছো না, মনে হয় বাইরে আছো বা কিছু একটা। আচ্ছা দেখো, বোঝা কি গেল? যেভাবেই হোক, 2 ভাবে বললাম, ওটাতে একটু বেশি সময় স্যার লাগলো। ক্লিয়ার স্যার, নেক্সট কন্টিনিউ। স্যার হ্যাঁ যেটা আপনি করলেন ফার্স্টে ওই 2B ধরে ওটাতে মানে বুঝলাম। হ্যাঁ এটা দেখো, এটাও বুঝতে পারবে, আমি এটাও আবার বলছি দেখো, বি প্লাস ওয়েস্ট এত দেওয়া আছে, দ্য বি প্লাস বি এটা দেওয়া রয়েছে, আমি বললাম বিয়োগ করে দাও, বিয়োগ করলে কি হয়, প্লাস আর মাইনাসে কেটে যায়, তাহলে এই বি আর এই বি কেটে গেল। আর এটা যদি বিয়োগ করি, তাহলে 25 থেকে 25 বিয়োগ হলো, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে আমার 2 পড়ে রইল। এ অব্দি অসুবিধে? আর এখানে ডাব্লু মাইনাস বি লিখে দিলাম, হুম তো হুম এটাই হুম। তাহলে ডাব্লু প্লাস বি 4 ঘন্টা 25, ডাব্লু মাইনাস বি এত, এবার এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করলে আবার এই পার্টটা কেটে গেল, তাহলে বোথ সাইড ওয়াকিং হুম, 2 বোথ সাইড ওয়াকিং পেয়ে গেলাম। ঠিক আছে স্যার। আচ্ছা চলে যাই প্রশ্ন নম্বর 44। 10 জন কর্মচারী কোনো একটি কাজ 25 দিনে সম্পন্ন করে, তাহলে একটা ফর্মুলা আছে এখানে, কেউ বলতে পারবে ফর্মুলা? স্যার 10 × 25 করে কাটার হ্যাঁ, কাজের পরিস্থিতি M1 M2 হ্যাঁ M1 D1 ও ইন্টু আচ্ছা। H1 যদি হাইট থাকে, তাহলে M2 D2 ম্যান পাওয়ার ইন্টু নাম্বার অফ ডেজ থাকে। এবার কাজের পরিমাণ যদি থাকে, তাহলে কাজের পরিমাণটা নিচে বসে, W1 W2, স্যার আনসার কি তাহলে 120? অ্যাকচুয়াল M1 D1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 ডিভাইডেড বাই W2, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, যেখানে 4টে ডেটা দেওয়া আছে, ম্যান পাওয়ার, নাম্বার অফ ডে, ঘন্টা যদি দেওয়া থাকে এগুলো গুণ হবে, আর কাজের পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে সেটা নিচে থাকবে ডিভিশনে। কাজের পরিমাণ যদি দেওয়া থাকে, কাজ 10টা কাজ, 20টা কাজ, অর্ধেক কাজ, দুগুণ কাজ, কাজের পরিমাণটা নিচে হয়। যদি ঘন্টা দেওয়া থাকে তাহলে ঘন্টাও গুণ হবে, দিন দেওয়া থাকলে দিন গুণ হবে, প্রোডাক্ট হবে। এবার এই প্রশ্নটিতে নাম্বার অফ পার্সেন্ট দেওয়া রয়েছে আর নাম্বার অফ ডে দেওয়া রয়েছে, তাহলে আমার ঘন্টা দেওয়া নেই, তাহলে ঘন্টার ব্যাপারটা সরিয়ে দিই। তাহলে এবার আমি প্রশ্নটাই করি। তাহলে প্রশ্নে কি বলা হলো, 10 জন কর্মচারী, তাহলে ম্যান পাওয়ার প্রথম ক্ষেত্রে 10 জন, নাম্বার অফ ডেজ কত, 25 হয়ে গেল, লিখলাম। ওই কাজের দ্বিগুণ
মানে প্রথমে যে কাজটা রয়েছে তার দ্বিগুণ কাজ পূর্বের সময়ের 1/ভাগ সময়ে কতজন কর্মচারী করবে বলছে। দ্বিতীয় ক্ষেত্রে আমি ম্যান পাওয়ার এক্স ধরলাম, কতজন লাগবে, কত সময়ে করবে। আগে 25 দিন লাগছিল, এখন কত সময় লাগবে? 5 দিন লাগবে। হ্যাঁ, তাহলে আগে 25 ছিল, 25-এর 1/5 ডেজ, 5 ভাগ, তার মানে 5 দিনে ভালোই করতে হচ্ছে চাইছে। এটা। হ্যাঁ, তাহলে এটা আমি 5 বসিয়ে দিলাম। কিন্তু কাজের পরিমাণটা কি? ডাবল। তাহলে আগে যদি একটা কাজ হয়, এখন হবে দুটো কাজ। তাহলে নিচে যে কাজের পরিমাণ, নিচেরটা একটা হলে নিচে এখানে ডাবল করে দেবো। এখান থেকে এক্স এর ভ্যালুটি বার করে নাও। কত এসছে বলো? স্যার 100 বেরিয়েছে আনসার। হ্যাঁ, তাহলে এই 5 দিয়ে 5 স্যার কেটে দাও, তারপর 2 দিয়ে গুণ। হ্যাঁ বলো। স্যার আমি না ওই কাজের টোটাল পরিমাণটা 25 × 10 করে 250 করেছিলাম, আর ডাবল বলেছে 500 করেছিলাম, এভাবে কি হবে? না না না, কাজের পরিমাণ তো 25 ছিল না আগে। ও আচ্ছা না আচ্ছা, ওই ওইভাবে 25 আরো ইন্টু হ্যাঁ হ্যাঁ, ওটাও মানে হবে, ওটাও 25 হবে, × 10 একদম করে সঠিক লসাগুটা সঠিক। বের করে। হ্যাঁ, আগে কাজের পরিমাণ ছিল 250, এভাবে করেও করতে পারো। হ্যাঁ, এখন কাজের পরিমাণ 500। ডাবল হয়ে গেল, ডাবল হয়ে গেল মানে 500। এই 500টা কয়জন হুম, কাজ করবে? 5 জন কাজ করবে, তাহলে এক্স এর ভ্যালু কত 5 জন হবে? করবো। একই। 100। তাহলে এই ফর্মুলা যদি করি, তাহলে আমরা 5 5 কেটে গেল, আর এই 5 দিয়ে 2 কেটে গেল, না 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে 100। তাহলে ম্যান পাওয়ার ইন্টু নাম্বার অফ ডেজ দিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। এক্স এর পাশে যে ওই 5টা বসাবো সেটা মানে কিভাবে বসাবো, মানে কেন বসাবো? প্রশ্নে বলেছে না যে আগেকার সময়টা দেখো, আগে 25 দিন লাগছিল, এখন কত লাগবে? আচ্ছা, 5 দিন লাগছে। 1/5 সময়, হুম, তাই জন্য 5 আচ্ছা আচ্ছা, বসালাম। হ্যাঁ। ম্যান পাওয়ার বুঝলাম। ইন্টু নাম্বার অফ ডেজ, টাইমটা পেয়ে গেলাম। আর কাজের পরিমাণ আগে 1 ছিল, এখন ডাবল হয়েছে, তাই এক ডাবল যেহেতু হয়েছে, একের ডাবল নিচে লিখলাম ওটা। হ্যাঁ, এটা না আমরা রাইটেরটা ভাবছিলাম যে ওখানে 10 × 25 250 দিয়ে নিচে x × 5, তো বুঝতে পারলাম। হুম, ঠিক আছে। এবার চলে যাই 45। একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দেওয়া স্যার রয়েছে। অপশন এ মিল্ক আনসার অ্যান্ড 42:30, 42 লিটার 30 লিটার, অপশন এ। মিল্ক ইস টু ওয়াটার 7:5, কারেক্ট। প্রশ্নে কি বলা হচ্ছে? মিশ্রণে জল দুধের অপেক্ষা 12 লিটার বেশি। হ্যাঁ, মিশ্রণে জল অপেক্ষা দুধ 12 লিটার বেশি। তাহলে দুধ কত ইউনিট বেশি দেখছি বলতো? ইউনিট ওয়াইজ কত ইউনিট দেখতে পাচ্ছি? স্যার দুই। 2 ইউনিট বেশি আছে স্যার, 2 ইউনিট, আর 2 এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে দুধ এবং জলের পরিমাণ কি কি? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু তাহলে 6। তাহলে মিল্ক কত ইউনিট? তাহলে 6 7 42, আর 5 7 35, 5 6 30, 42 আর 30। হুম। তারপরে 45 হয়ে গেল 46। আরেকবার বলো। 46 তাহলে। এই অঙ্কগুলো কমন, কিন্তু গতকালও আমরা করেছি, আজকেও আমি বলছি যে পরপর 5খানা জোড় সংখ্যা বিজোড় সংখ্যার সমষ্টি 75, তাহলে অ্যাভারেজ কত হবে? 75/5, মানে গড় হলো আমি কত পেলাম? 15। 5খানা 1 2 3 4 5, তাহলে আমি স্যার জানি অ্যাভারেজ মানে মাঝখানে থাকে। তাহলে মাঝখানেটা আমার যদি 15 হয়, পরেরটা কত হবে? বিজোড় সংখ্যা যেহেতু, 17 17। তারপরেরটি কত হবে? আমার যেহেতু ছোট চেয়েছে, তাহলে আমি ছোটটা বার করি। 19। তারপরটা 13। হ্যাঁ, তাহলে এদিকে হবে এদিকেরটা 13 হবে স্যার, 19 এদিকে হতো। হবে 11, 19 আর এদিকে হবে 11। 11। তাহলে তাহলে সব প্রশ্নে থেকে ছোট জানতে কি হচ্ছে চেয়েছিল? 11, সব সব থেকে থেকে ছোট সংখ্যা ছোটটা আমার হবে তাহলে 11। 11 হয়ে গেল।
করো 47। মনে পড়ছে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার, ওই তো X দিয়ে 5x - 6 বাই 4x - 6 ইকুয়াল টু হচ্ছে 4/3। ওখান থেকে x এর মান বার করলে তারপরে বেরিয়ে যাবে। আর কেউ? আচ্ছা দেখো, এক্স ধরে করতে পারি, গ্যাপ ইকুয়াল করে করতে পারি। আদারওয়াইজ স্যার আমি অপশন দিয়ে করবো যে স্যার দুটি সংখ্যার অনুপাত 5:4 আছে, তাহলে একটা 5-এর মাল্টিপল হবে না আনসার? আনসার তো 5-এর মাল্টিপল হবে সংখ্যাটি। 5-এর মাল্টিপল স্যার 30 আছে, 30 আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। সংখ্যা দুটি কি কি? প্রত্যেকটিকে 5 স্যার ওই স্যার 30 আর 24 হবে। 5 দেখো 5-এর মাল্টিপল এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমি দেখবো যে 5 দিয়ে কি কি গুণ হচ্ছে। প্রথম অপশন যদি নিই তাহলে স্যার 6 দিয়ে গুণ হলো, 5 6 30, তাহলে পরেরটা 4 6 24 হবে। দেখো এই অপশনটাই আমার 30 আর 24 আছে। 5 দিয়ে করলে স্যার 25ও হতে পারতো, এটা যদি 25 হয় তাহলে এটাও আমার 5 দিয়ে গুণ হবে, তাহলে আমার 20 হতো। 25 × 20 হতো। যদি হতো তখন আমার এরকম অপশন হলে আমাকে ওই 6 বিয়োগ করে চেক করতে হতো। আমরা গ্যাপ ইকুয়াল করা শিখেছি, গ্যাপ ইকুয়াল বা এক্স ধরে শিখেছি। এক্স ধরে করলে স্যার 5x, পরেরটা হলো 4x, দুটো থেকে 6 বিয়োগ করলাম, 6 বিয়োগ করে আমরা তখন এই রেশিওটি 4:3 পেয়ে গেলাম। এভাবে করলাম এক্স এর ভ্যালু বার করতে পারি। আদারওয়াইজ মনে পড়ে কিনা দেখো একবার। 4:3। এবার আমার দেখো তো গ্যাপ দুটোরই কত ইউনিট? 1 ইউনিট করে না? তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত মনে পড়ছে? 1 এর দুটোর বাকিদের রেশিও চ্যাপ্টারে গ্যাপ ইকুয়াল করা, অলরেডি গ্যাপ ইকুয়াল আছে, দুটোরই গ্যাপ আমার 1 1। স্যার বললাম আমি 1 ইউনিট 6 শুরুতেই বললাম। হ্যাঁ 5 ইউনিট, তাহলে 5 6 30, 4 ইউনিট 4 6 24, এইভাবে। হ্যাঁ ওইভাবেও করতে হবে, কিন্তু আগে আমি অপশন, যেহেতু জিনিসটা শেখা হয়ে গেছে তোমাদের, চেষ্টা করবো এবার অপশন করলে আমার টাইমটা যেন খুব কম লাগে। আচ্ছা এটা করছি না, করে ফেলতে পারবে তোমরা? চলে যাই পরেরটা, পরেরটা পরেরটা দেখো 49। এটা দেখে বলো তো কোনটা অপশন হবে, দেখেই তো করতে হবে, এটা আমাকে দেখেই করতে হবে। না এতক্ষণ লাগার কথা নেই, যাই হোক দেখো 3.333, 4টে 3 আছে, অপশন অপশন এই হবে আনসার। অপশন তাহলে এ 3 প্লাস 0.3 এটা লেখা হয়ে গেল। এটা কোন জায়গায় আছে? ডেসিমালের পর একটা ঘর ফাঁকা করলে তারপর এটা আছে, তারপর এটা কি অবস্থায় আছে? 0.003, তারপরেরটা কি আছে? 0.003। বোঝা গেল না তাই না? আমি ব্রেক এটা করছি 0 দেখো। 3 ক্লিয়ার স্যার। সবার কি ক্লিয়ার হয়েছে? না হলে আমি বলবো। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। কারণ এরকম অ্যাকচুয়ালি দেখো 3 পয়েন্ট ধরো 5 আছে, তার মানে কি 3 প্লাস 5 ডিভাইডেড বাই 10, বা দরকার নেই 3 প্লাস 5.5, 3 প্লাস 0.5। যদি এটা 55 হতো তাহলে 3 প্লাস 0.55। এবার এটাকে লিখতে পারতেন স্যার 0.550 প্লাস 0.05। কারণ ভাঙা হচ্ছে, কিন্তু যদি বুঝতে না পারো করতেই হবে। এবার 0.50 মানে কি 3.5, সরি এটা 0.5 হলো, আর পরেরটা 0.05 হলো। ওকে, সবাই বুঝে গিয়েছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 50। একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো, দ্রব্যটিকে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। স্যার 200 আনসার এটার। হুম, 8 এর দেখো তাহলে হচ্ছে আপনার দেখো হ্যাঁ দেখো কোন একটি জিনিসের দাম ধরো 100 কেনা দাম, এটাকে আমরা সিপি বা কেনা দাম বা ক্রয় মূল্য বলি। প্রথমে 3% দাম আছে,
3% লস করেছে মানে -3, বা বলতে পারি স্যার 97 বিক্রি করেছে। দ্বিতীয়টিতেও 5% লাভ করেছে, তার মানে কততে বিক্রি করেছে? 105-এ বিক্রি করেছে। তাহলে এই যে দুটো দাম, আগে বিক্রি করেছিল 97, এখন করলো কততে? 105-এ। তাহলে কত বাড়লো বা কত বেশিতে করেছে? 8 ইউনিট। এই 8 ইউনিট টাকার দিক দিয়ে 16 টাকার সাথে সমান, কারণ দ্রব্যটি 16 টাকায় বেশি দামে বিক্রি করা হতো। তার মানে আগের থেকে এটা 16 টাকার গ্যাপ, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 2 রুপিস। প্রশ্নে জানতে কি চাইছে? যে জিনিসটির ক্রয় মূল্য কত, ও লেখেনি, জানতে আই মানে থিঙ্ক 100 এখানে ভ্যালু লেখা 100 ভ্যালু 200। তার মানে ক্রয় মূল্য মানে 100 ইউনিট, তাহলে 100 ইউনিট ইকুয়ালস টু 2 ইন্টু 100, আনসার হয়ে যেত 200। ওয়েট করছি, দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে বলবে। আনতে কি চেয়েছে, মানে বুঝতে পারলাম না এই জায়গাটা। সিপি, কিন্তু এখানে তো লেখা নেই, মানে ওটা বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বললাম কস্ট প্রাইসই জানতে চেয়ে হবে, কোশ্চেনে ওটা মিসিং হয়ে গেছে। চলে আসি পরবর্তী অঙ্কে। দেখি এটা 52 সরল করো, 52 করো সরল, খাতায় লিখে বসো সবাই। আচ্ছা দেখো, এটা তোমরা করো, হ্যাঁ। এখন ছেড়ে দিলাম, কারণ সময় লাগবে, তোমরা ভাববে যে অন্য কোনো ভাবে হয় কি হয় না, তারপরে আমরা সেটাই আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলে আসি আমি 53-তে। তোমরা ভেবে নিয়ে এটা করবে, কারণ খাতা কলমে কষতে হবে, ব্যাপারটা দেখতে হবে স্যার অ্যালজেব্রার কোনো ফর্মুলা লাগছে কিনা, তোমরা ভাববে, ভেবে টেবে আমাকে বল, করলে করানো হয়ে যাবে। আচ্ছা, এটাও করে নেবে। চলে আসি 54-এরটাই করে দেখাও। যে কোনো অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে সর্বদা 1 ভাগশেষ হবে। তো কোন, যে কোনো, দেখাও যে কোন, যে কোনো কি জানতে চেয়েছে? দেখো, যে কোনো অযুগ্ম সংখ্যা মানে কি, ইভেন নাম্বারকে আমরা 2n ফর্মে লিখি, আর অযুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বার আর অড নাম্বারকে আমরা এইভাবে লিখি, তাই না? বলতে পারবে এটা কেউ, যে জিনিসটা বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ওটা বোঝা অর্ধ গেছে। যারা যারা বুঝতে পারোনি বলবে কিন্তু, যে স্যার এইভাবে বুঝলাম না, নাহলে আমি এগিয়ে যাবো। আচ্ছা দেখো, যে কোনো নাম্বারের সাথে যদি 2 গুণ থাকে না, তাহলে সেটা যুগ্মই হবে, মানে ইভেনই হবে, তাই 2n লেখা আছে। ধরো আমি লিখলাম 50 মানে কি 2 ইন্টু 50, বা 2 ইন্টু 50, 2 ইন্টু 25। তাহলে তো এটা 2 গুণ থাকা মানেই সেটা ইভেন। আর ইভেন থেকে 1 যোগ করলে, যে কোনো ইভেন নাম্বারের সাথে 1 যোগ করো, সেটা অডই হয়ে যাবে। তাহলে অড নাম্বার পেয়ে গেলাম। প্রশ্নে জানতে চেয়েছে যে অড সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করো, তার মানে অড সংখ্যার স্কোয়ার এটা। তাহলে অড সংখ্যার স্কোয়ার স্যার a প্লাস b এর হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে 4n স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 1 স্কোয়ার। তাহলে আমি 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1 পেলাম। এবার যে কোনো n এর জায়গায় এনি ভ্যালু রাখো, একও যদি রাখো, তার মানে আমার স্যার n এর জায়গায় যদি আমি একও রাখি, মিনিমাম 1 রাখলাম সাপোজ, তাহলে আমি 4 ইন্টু 1 স্কোয়ার মানে 1 প্লাস 4 ইন্টু 1, এই ডান দিকে 1 থাকলো, তার মানে কত পেলাম? 8 প্লাস 1। এবার এই নাম্বারটিকে আমি যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার 1 থাকবে না? এটার সাথে এটা কেটে 1 রিমাইন্ডার থাকবে, হ্যাঁ। তাহলে এটা আমার আনসার 1।
এটা আমি 1 ধরে করলাম, বলে স্যার ম্যাথামেটিক্যালি এখানে তো ওরকম দেখাতে বলবে না, এটা প্রশ্ন কি করতে চাইছে জানি না। এবার 4n কমন নিয়ে নাও, n+1 হলো, +1। এবার দেখো n এর ফর এনি ভ্যালু অফ n একও যদি বসায়, দেখো 2 × 4, 4 2 8 হয়ে যাচ্ছে, 4 2 8 হয়ে যাচ্ছে, তার মানে রিমেইন 8, এটাও 1 থেকে যাবে। যে কি কোন প্রশ্ন জানতে চেয়েছে সেটা বোঝা গেল না। কোয়েশ্চেন নাম্বার 55। বোধহয় ক্ষুদ্রতম জিজ্ঞেস করতে চাইছিল। বা বলতে পারবে যে 8 দিয়ে যে কোনো সংখ্যা, যে কোনো অড নাম্বারের স্কোয়ার 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা জানতে চেয়েছে হয়তো। পরেরটা, এটা বর্গমূল করলে পরেরটা কত স্যার হয়? দেখো গত ক্লাসে আমরা 2.5 আলোচনা করেছি যে 625-এর বর্গমূল তো আমরা জানি 25, কিন্তু যদি এটা 6.25 হয় তাহলে আমার 25 তো হবেই, কিন্তু ডেসিমালটা আমার সরে যাবে। রুট হলে এক, পেছন দিক থেকে এক ঘর, এখানে 2 ঘর পর রয়েছে, 2 ঘর পরের হাফ, 2 এর হাফ মানে এক ঘর পর শিফট হবে, মানে এখানে আমার শিফট হবে 2.5। তাহলে এখানে আমার রুট আন্ডার 2 বার রুট আছে, 2.25 ছিল, আর এদিকে আমি পেলাম 2.5, যোগ করে আমি কত পেলাম? নাকি এটা মনে হয় এরর আছে, বুঝলে ডেটায়, এটা এরকম হবে। আমি প্রশ্নটা ঠিক করি, এটা এরকম আছে মনে হয়, আমি মুছে দিলাম, একটু ঠিক করে দিলাম। ওই দিকেরটারও রুট আছে, মানে রুট, ওইটারও রুট হবে। তার মানে একটা পাবো আমি 2.5, আর অন্যটি পাবো 1.5, এই দুটো যোগ করলে আমার পাবো 4 আনসার হবে। 4, আর তার রুট যদি করি তাহলে 2 হবে। আবার বলি, দেখো কি বলছি, এইটার রুট করলাম 2.5, এটা রুট করলাম 1.5, 2.5 আর 1.5 এই দুটো যোগ করলে 4, আবার উপরে আর একটা বর্গমূলের চিহ্ন আছে, তার √4 = 4। কোয়েশ্চেন নাম্বার 56, 56। প্রশ্ন কি বলে পড়ি, একটি দ্রব্যে মুদ্রিত মূল্যের 10% ছাড় দেয়, মানে 10% ডিসকাউন্ট থাকছে, এর ফলে ডিসকাউন্ট দেওয়ার পর 360 টাকায় বিক্রি হয়। যদি ও ডিসকাউন্ট না দিত তাহলে তার 25% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ডিসকাউন্ট না দিলে তার 25% লাভ হতো, তাহলে তার মুদ্রিত ক্রয় মূল্য কত? করবো? স্যার এটা 100 প্লাস প্রফিট আর 100 প্লাস ডিসকাউন্ট, এটা দিয়ে হবে না সিআরপি রেশিও দিয়ে? দেখো ধরে নিচ্ছি জিনিসটির মার্ক প্রাইস ধরে নিলাম, মার্ক প্রাইস মানে মার্ক প্রাইস হচ্ছে সাপোজ এক্স, যেটা বুঝতে পারবে আমি সেটাই বলছি। তাহলে তার উপর 10% ডিসকাউন্ট দিয়েছি, তার মানে 90% দাম নিয়ে দামটা হয়েছে 36, তার মানে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 400 টাকা। তার মানে জিনিসটার মার্ক প্রাইস ছিল 400, সিম্পলিফাই করলে 400 আসবে, মানে মার্ক প্রাইস আমি পেয়ে গেলাম 400 টাকা, যেটা বুঝতে পারবে সেটাই বলি। এবার যদি তার মার্ক প্রাইস এত, এই দামে বিক্রি, এবার ডিসকাউন্ট দেবে না, তার মানে এবার সেলিং প্রাইস বলছে যে সেলিং প্রাইস যদি 400 হয় তাহলে তার লাভ হবে 25%। তার মানে এবার আমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্য কত, আমি ধরে নিলাম যে স্যার সিপি ক্রয় মূল্য ওয়াই, তাহলে তার উপর 125% লাভ বিক্রি করা মানেই 400 টাকা, 25% লাভ জুড়ে দিলে দামটা দাঁড়ায় কত? 125%। তার মানে ওয়াই এর ভ্যালু কত? 400 ইন্টু, বা 400 ইন্টু তো হবে না, ডিভাইড হয়ে যাবে 125%, তার মানে 100/125। এই ইকুয়েশন অব্দি কারোর বুঝতে অসুবিধা হলে বল। একবার দেখে নাও, দিয়ে আমাকে প্রশ্ন করো।
স্যার তো বলবেন এক্স এর 90%, মানে আচ্ছা, পুরো প্রশ্নটা প্রসেসটা বলো। কোন দ্রব্যের মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেয়, তাহলে বলো 10% ছাড় দিলে দাম কত নিচ্ছে তাহলে? 90। 90%। তার মানে যা হুম, মার্ক প্রাইস থাকবে, মার্ক প্রাইস যা থাকবে তার 90% দাম নিয়ে ও বিক্রি করবে, ওকে। ঠিক কিনা এই যে ব্যাপারটা? হুম হুম বুঝতে হুম, পারলে কি? তাহলে হ্যাঁ। মার্ক প্রাইস যদি এক্স হয় তাহলে তার 90% দামে বিক্রি করলো, আর প্রশ্নে ওটাই হুম বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে 360 টাকায় বিক্রি করেছে। দিয়ে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 400, তার মানে মার্ক প্রাইস আমি পেয়ে গেলাম 400 টাকা। এই অবধি ক্লিয়ার কিনা? হ্যাঁ, তো এই 400 টাকাটাই এসপি? হ্যাঁ, এবার বলছে যদি কোনো ছাড় ছাড়, না প্রশ্ন দিতে পড়নি গেলে। তো, যদি ছাড় না দিত তার মানে এই 400 টাকা যেটা মার্ক প্রাইস সেটাই আমার এসপি হয়ে যেত। হুম হুম এবার কোনো ছাড় না দিলে মানে বিক্রি করছে ও 400 টাকায়। তো নিশ্চয়ই কিনেছে কিছুতে, কিনে হুম ও বলছে যে তাহলে ওর 25% লাভ হতো, তার মানে এই দামে বিক্রি করলে তার 25% লাভ হতো। তাহলে আমি ধরে নিলাম যে তার যদি কেনা দাম ওয়াই টাকা হয়, তাহলে 25% লাভে বিক্রি করছে, তার মানে বিক্রি করছে 125%-এ, 100+25। এটা হচ্ছে তাহলে সিপি। 25%, হ্যাঁ, তাহলে সিপির 125%-এ বিক্রি করছে, দ্যাট মিনস 400 টাকায় বিক্রি করে। এখান থেকে ওয়াই, দ্যাট মিনস সিপি ইজ ইকুয়াল টু, আমি পেয়ে গেলাম কাটাকুটি করে 320। ঠিক আছে স্যার। স্যার এটা রেশিও দিয়ে কিভাবে হতো অঙ্কটা? রেশিও দিয়ে করো, কিভাবে 100 করবে? ওই 100 প্লাস প্রফিট 100 মানে ডিসকাউন্ট দিয়ে আপনার সিপিআর এমপি রেশিও বাড়বে। না, দরকার নেই উচিত হচ্ছে ওরকম, না না অঙ্কটা। ওটা না, না না ওটা আলাদা, ওটা আলাদা অঙ্ক। ওখানে 10% ডিসকাউন্ট দেওয়ার পরও 25% লাভ হলে আমি ওইভাবে করি, এটা ওইভাবে নয়। আমি বলে দিচ্ছি কিভাবে করবে। ধরো আমি ধরে নিলাম মার্ক প্রাইস হলো 100, তাহলে সেলিং প্রাইস আর 10% ডিসকাউন্ট মানে এত, তাহলে আমার তাহলে সিপি স্যার কত হবে? এই দামে বিক্রি করলে তাহলে তার এই 25% কম হবে, তাই না? যদিও ডিসকাউন্ট না দিত তার মানে 100তেই বিক্রি করতো, বলো, যদি ডিসকাউন্ট না দিত তার মানে 100তেই বিক্রি করতো। আর এই দামে বিক্রি করে 20% লাভ বলা মানে এটা 125% অ্যাকচুয়ালি, তাহলে সিপিটা কত হবে? তাহলে এটা অ্যাকচুয়ালি 125%, তাহলে এটা কত হবে? এইটা যদি 125% হয়, এর ভ্যালু যদি 125% হয়, তাহলে 100% এর ভ্যালু কত? এটার ভ্যালু যদি 125% হয় তাহলে 100% এর ভ্যালু কত? তাহলে 4/5 দিয়ে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, যদি অসুবিধা হয় যে স্যার এই কাজ করি, হ্যাঁ কাজ করি, ওটা বুঝতে অসুবিধা হলো তাহলে আমি ধরে নিলাম সিপিটা এক্স, ঠিক আছে? সিপির 125% বার, এক্স এর 125%ই হলো স্যার আমার 100, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে 100 ডিভাইডেড বাই 125%, পার্সেন্ট মানে 100টা ইন্টু 100 4/5 ডিভাইডেড বাই 125, তাহলে কত হতো? 4/5 হতো না? 4/5 তার স্যার, মানে 80 4/5 আসতো, হবে না। 80। তাহলে আমার সিপিটা 80 আসতো। তাহলে আমার খেয়াল করো প্রশ্নে আমার রেশিওটা আমি পেয়ে গেলাম, ওইভাবে বুঝতে পারছি না, এক্স ধরলাম ওই জন্য, হ্যাঁ। তাহলে স্যার প্রশ্নে বুঝতে এইটা পেরেছি এবার। 360 দেয়া আছে, এইটা আমার 360, 90 ইউনিট 360 মানে 4 দিয়ে গুণ, তাহলে এটা আমার 4 দিয়ে গুণ হতো, 4 8 32, 320 হয়ে যেত আনসার। এটা রেশিও দিয়ে করলে। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার এবার। চলে আসি আমি 57। কি করতে হবে বলো তো? এগুলোকে ব্রেক করে নিতে হবে। কটা 999 আছে? এটা কি একটা, দুটো, তিনটে, 5997 চারটে, হবে? পাঁচটা, হ্যাঁ। তাহলে এইগুলোকে আলাদা করে নাও, একটা 999, দুটো 999, তিনটে 999, চারটে 999, পাঁচটা 999, ছখানা 999 আছে। ছখানা 999 মানে 6000 থেকে 6 বাদ, 999 আছে আমার কটা? ছখানা, মানে এগুলোকে হাজার ধরলে 6000 থেকে 6 বাদ, তার মানে 5994 পেলাম। এগুলো 999 গুলো নিয়েছি। এবার বাকি আছে আমার কি কি? একটা 1/7, 2/7,
3/7, 4/7, 5/7, ডট 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 করে 5/7 আর 6/7। লসাগু কত হবে? 7। আর উপরে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। এগুলো যোগ করলে কত হবে? 42, 21 মানে 3 পাবো। সিম্পলিফাই করলে এটার সাথে 3 যোগ করে দাও, 5997। আমি বলছি আবার দেখ, 999 গুলোকে আলাদা গুণ করে যোগ করে আমি এটা পেলাম। কিন্তু আরো আমার হচ্ছে 1/7, 2/7, 3/7, 4/7, 6/7, 7 এটা পেবো। এগুলো আলাদা করলে আমি পেলাম 3। তাহলে ওখানে পেয়েছি 9994, 5597। এটা পরীক্ষায় পড়েছিল মনে হয় কোনো একদিন, না কিছুদিন আগে একটা। চলো এবার আমি করি, চলে আসি 58 এরটা। 58 এরটাও কিন্তু রিপিট হয়, বেশ ভালো। বলছে কোন একটি নাম্বারের মধ্যে যদি স্টার থাকে, তার মানে বুঝতে হবে যে তোমাকে একবার যোগ করতে হবে আর একবার ভাগ করতে হবে, দিয়ে যোগ করতে হবে। কোন স্টার আছে মানেই, তাহলে দেখো 9*3, তাহলে আমার কি করতে হবে? 9 + 3 + 9/3, তার মানে 12 + 3 15 হবে। 15 আনসার স্যার এটা। বলো বুঝতে পারলে বাকিটা? হ্যাঁ স্যার, পেরেছি। হুম। ওই যে দেখো M1D1 এর ফর্মুলা আছে 59 একটা। বলছে এক্স নামের কোন ব্যক্তি, এটা কিন্তু নাম, হ্যাঁ কনফিউজ নয়, এক্স সংখ্যক ব্যক্তি নয়, এক্স নামক একজন ব্যক্তি এক্স ঘন্টা প্রতিদিন কাজ করে এক্স দিনে কোন একটি কাজ এক্স দিন ধরে এক্সটি দ্রব্য মানে নাম্বার অফ ওয়ার্ক, এক্স খানা কাজ করেছে, এক্সটা দ্রব্য তৈরি করেছে, এটা কিন্তু নাম্বার অফ ওয়ার্ক। তাহলে আমরা এক্ষুনি দেখলাম স্যার M1D1 আর H1 স্যার অপশন বাই ডি আনসার W1, হবে এটা। হ্যাঁ M2D2 H2 ডিভাইডেড বাই W2। তাহলে এখানে আমার ডেটা কি কি দেওয়া রয়েছে দেখে নি, যে ম্যান একজন ব্যক্তি আছে, পরেও আরো একজন ওয়াই, একজন ব্যক্তির নাম কিন্তু ওয়াই, একজন ব্যক্তির নাম কিন্তু এক্স, তাহলে এগুলো কিন্তু একজন ব্যক্তি, হ্যাঁ এটা বুঝতে হবে। তাহলে ম্যান পাওয়ার আমার 1 হয়ে গেল। কত দিনে করেছে? দিন দেয়নি স্যার, ঘন্টা দিয়েছে। ঘন্টা দিয়েছে কি? দিনে এক্স ঘন্টা কাজ করে কটা কাজ করেছে? এক্স খানা কাজ করেছে। ও দিনও দিয়েছে তো, এক্স দিন কাজ করেছে। ম্যান পাওয়ার একজন, নাম্বার অফ ডে, নাম্বার অফ আওয়ার ডিভাইডেড বাই ওয়ার্ক ইকুয়ালস টু, তারপরে দেখো কখানা দ্রব্য তৈরি করবে। আমার এটা প্রশ্ন চিহ্ন নিচে, কটা দ্রব্য তৈরি করবে? যদি একটি ব্যক্তি যার নাম ওয়াই এক এক দিনে ওয়াই ঘন্টা করে কাজ করে ও ওয়াই দিন কাজ করে, এই নিচের প্রশ্ন চিহ্নটি তোমাকে বার করতে হবে। তাহলে আমি এক্স স্কোয়ার এক্স এক্স কেটে দিলাম, মানে এদিকে হলো এক্স আর এদিকে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্ন ইকুয়ালস টু কি? ওয়াই স্কোয়ার বাই एक्स। কাদার क्या बात है, क्या हो गया? एक्स स्কয়ার বাই ওয়াই স্কয়ার হয়ে গেল কেন অপশনে? দেখো তো কিছু হলো? আচ্ছা এখানে না এক কাজ করো, গুণ হবে স্যার এখানে দেখো ওখানে ওটা একটা জিনিস, এক্স এই যে দেখো এক্স ওয়াই আছে আরেকটা টাও, না না ওয়াইটা। এটা দেখো ওয়াই খানা ব্যক্তি, ওয়াই খানা ব্যক্তির কথা বলা হয়েছে। আর ওয়াই খানা ব্যক্তি মানে নাম্বার ম্যান, আরো একটা ওয়াই অ্যাপ্লাই হবে, আর কটা তাহলে ওয়াই দ্রব্য কিউ জানতে হয়ে গেছে। গেল। এবার একটা জিনিস খেয়াল করো, নাম্বার অফ দ্রব্য বুঝেছি, কিন্তু এখানে এক্স নামক ব্যক্তি বলেছে, কিন্তু এটা যদি কোনো এক্স খানা হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, এক্স নামক। তাহলে এখানে এক্স নামক ব্যক্তি মানে একটা ব্যক্তি দিনে 1 ঘন্টা করে এক্স ঘন্টা করে এক্স দিন কাজ করেছে, এক্সটা কাজ করেছে, এক্স কেটে দিলাম। এবার এদিকে ওয়াই জন ব্যক্তি ওয়াই ইন্টু ওয়াই ঘন্টা ধরে ইন্টু ওয়াই দিন কাজ করেছে, তার মানে এটা ওয়াই কিউ বাই এক্স হবে। এটা অপশনে নেই, ভুল আছে, অসুবিধে নেই, ভুল থাক না। তাহলে এটা আমি আবার ঠিক করি,
তাহলে আমি পেলাম এদিকে এক্স এক্স কেটে দিলাম, তাহলে এক্স থাকলো, আর এদিকে হলো ওয়াই কিউব ডিভাইডেড বাই কতগুলো দ্রব্য, মানে প্রশ্ন চিহ্ন দিলাম, এটা লাগবে। সাইড চেঞ্জ করলে এটা এখানে গেলে প্রশ্ন চিহ্নের ভ্যালু ওয়াই কিউব বাই এক্স হবে। কার বুঝতে অসুবিধা হলো বলো? স্যার একটু আবার বলবেন, আমার স্ক্রিন চলে গিয়েছিল, আমি মেসেজ করছিলাম, কিছু এটা শুনতে পেরে যাবে, পাচ্ছিলাম না এটা একটু। পেরে যাবে, এটা পেরে যাবে, তোমাদের হয়েছে ওটা। আর বাকিরা যারা দেখতে পেলে বলো। ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, এবার আনসার মেলানোর জন্য এইটা ওয়াই নামক ব্যক্তি, এক্স নামক ব্যক্তি না হয়ে এখানে এক্স খানা ব্যক্তি যদি হতো, এক্সটা এরকম ব্যক্তি লেখা থাকতো, তাহলে আমি এখানে কি করতাম, এই যেখানে আমি ওয়ান বসিয়েছি এখানে আমি এক্স বসিয়ে দিতাম, তখনই আমার কি এক্স এক্স স্কোয়ার হতো এই দিকটায়, তখনই আমার আনসারটা অপশনের সাথে মিলে যেত। দেখো, তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার এক্স বসিয়ে দিতাম, এটা এক্স স্কোয়ার আসতো, স্কোয়ারটি ডান দিকে নিচে চলে যেত, তাহলে আমার আনসার ওয়াই কিউব এক্স স্কোয়ার হতো। ক্লিয়ার? তাহলে চলে আসি উত্তর মেলানোর জন্য, প্রশ্ন ঠিক করছি না, তাহলে ওটা এক্স নামক ব্যক্তি ধরে আমি করলাম, দিয়ে আমারটা আনসার হলো 60 নম্বরের টাকা। দেখো, স্যার 3 24 বছর বছর আগে আগে উষার বয়স। রেশমির বয়স, সবার হয়ে গেল না? ওকে, দেখো 3 বছর আগে, 3 ইয়ার্স এগো, রেশমির বয়স উষার বয়সের 3 গুণ ছিল। 3 বছর আগে, এটা 3 ইয়ার্স এগো। 7 বছর পর, মানে 3 বছর আগে যা ছিল তার প্রেজেন্টের রেসপেক্টে 7 বছর পর, মানে বর্তমান থেকে 7 বছর পর, মানে 10 বছর গ্যাপে টোটাল। বছর এটা 3 বছর আগের কথা, পাস্ট, আর 7 বছর ফিউচারের কথা, তার মানে টোটাল 10 বছরের গ্যাপ হয়ে গেল। এই রেশিও তাদের 7 বছর পরে, তার মানে টোটাল 10 বছর পরে তাদের মোট বয়স হচ্ছে 83। 10 বছর পরে, তাহলে দুজনেরই 10 করে বেড়েছে, দুজনেরই তাহলে 10 10 করে টোটাল 20 বেড়েছে, 20 বেড়ে দুজনের টোটাল হয়েছে 83। দুজনেরই 10 10 করে বেড়েছে, তার মানে 20 বেড়েছে, দিয়ে হয়েছে 83। তাহলে আমি যদি 20 বছর বাদ দিয়ে দিতাম, যদি না বাড়াতাম, তাহলে 63 হতো। ঋতু বা রেশমি আর উমেশের বয়স তখন 3:1, তার মানে তাহলে উষার বর্তমান বয়স কত? এই, দেখি 3 বছর আগে ফ্র্যাকশন চলে আসছে কেন আবার, অপশন টেস্টে যে গেলে হতো, কিন্তু আগে দেখি 3 বছর আগে রেশমির বয়স উষার বয়সের দ্বিগুণ। ওটা 2:1 আছে গো, 3 নয়। তাহলে 3 ইউনিট, আর এই 3 ইউনিটের ভ্যালু 63। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 21। তাহলে উষার বয়স 3 বছর আগে কত ছিল? 21। 3 বছর আগে ছিল এটা, তাহলে বর্তমান বয়স কত? 3 যোগ করে দিলাম, 24 হবে তাহলে। 24। আমি আবার বলি,
ব্যাপারটা আবার বলি, এই যে হিসেবটা দেয়া রয়েছে সেটা প্রেজেন্টের না, কিন্তু প্রেজেন্ট থেকে 3 বছরের ব্যাকে, প্রেজেন্টে যা আছে প্রেজেন্ট থেকে 3 বছর আগের ঘটনা দেয়া আছে, 3 বছর আগে। তখন তার অনুপাত ছিল 2:1, 3 বছর আগে। আবার 7 বছর পরে, মানে বর্তমান থেকে 7 বছর পরে, তার মানে টোটাল 10 বছর হলো। ধরো আজকে আমার 2025, 3 বছর আগে, তার মানে ধরো 2022-এর কথা বলা হলো। আর টোটালটা দেয়া রয়েছে কবেকার, 7 বছর পরে, মানে 2032-এ সাপোজ। তার মানে এই দেখো এই গ্যাপটা কত, টোটাল 10 বছরের গ্যাপ। এই 10 বছরে দুজনের তো 10 বাড়বে, তার মানে টোটাল 20 বছর বেড়েছে। আর 20 বছর না বাড়লে তাহলে তাদের টোটাল কত হতো, 63। তার মানে 3 বছর আগে তাদের টোটালটা ছিল যেটা 3 ইউনিট, সেটা একটি 63 এর সাথে সমান। 1 ইউনিট ইকুয়াল টু তাহলে 21। এই উষার বয়স তাহলে 1 ইউনিট মানে 21। কিন্তু কখনকার কথা, এটা 3 বছর আগেকার। তাহলে প্রেজেন্ট কত, 3 বছর আগে যদি 21 হয় তাহলে এখন 3 যোগ করলে 24। বলো তো কতজন বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার স্যার। বুঝে ব্যাস, ওকে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, সেটটা আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা জিকে পার্টটা একটু আলোচনা, জিকে পার্টটা একটু তোমরা রেডি করো, ছেড়ে দেবে।